নমস্কার। লাইভ মন নিয়েতে আপনাদের সবাইকে স্বাগত জানাইতে। আপনারা তো সবাই জানেন যে 1 ডিসেম্বর এইডস প্রতিরোধ দিবস গেছে এবং এখন চলছে এইডস সচেতনতা পক্ষ। আমরা সকলেই জানি যে এই এইডস রোগ ছড়ায় যৌন সংক্রমণে এবং তার দায়ভারটা সবচেয়ে বেশি বহন করতে হয় যৌনকর্মীদের। তাদের এই বিষয়ে অভিজ্ঞতা কি, কেমন, সেটা আমরা আজকে জানবো। সরাসরি আমাদের স্টুডিওতে আছেন, আমরা নিয়ে এসেছি দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রেসিডেন্ট রমা দেবনাথকে। আমরা তার কাছ থেকে সরাসরি জানবো যে তাদের কাছে যারা আসেন, তাদের সঙ্গে প্রতিদিন যাদের কাজ করতে হয়, কি অভিজ্ঞতার মুখোমুখি তারা হন, সেটা তাদের কাছে জানবো। অমিত, হ্যাঁ, না, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে না, এটা আপনি যেটা বললেন যে আমরা এইডস এর ব্যাপারে অনেক কথাই গত 2 সপ্তাহ ধরে শুনছি। তো এইডস এর সত্যিকারের সবচেয়ে বড় শিকার কিন্তু যৌনকর্মীরা, এবং সেটা ঘটনাচক্রে যেহেতু যৌনকর্মীদের যৌন বিকৃতিরও শিকার হতে হয় অনেক বেশি। আর তাছাড়া সত্যি সত্যি মানে যেটা একজন নর্মাল যেখানে সম্পর্ক, সেখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া সম্ভব, ধরা যাক একজন পুরুষ একজন নারী, তারা নিজেদের মধ্যে সম্পর্ক, যৌন সম্পর্ক হচ্ছে এবং সেখানে তারা স্বেচ্ছায় ব্যাপারটা করছেন, দুজনে কারো কাছ থেকে কিছু লেনদেনের ব্যাপারটা যেখানে নেই, সেখানে একজন মানে তার সঙ্গিনীটি, স্ত্রীটি, মেয়েটি ছেলেটিকে বলতে পারে যে তুমি কন্ডোম ব্যবহার করো, তা না হলে আমাদের এই ব্যাপারটা হবে না। আর এদের ক্ষেত্রে, একজন যৌনকর্মীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের কার্যত তাদের বাধা দেওয়ার জায়গাটা, তারা যদি চানও যে কেউ তারা কন্ডোম ব্যবহার করবে না, কারণ এখানে না আমার যেটা মনে হয় একটা ব্যাপার খুব পরিষ্কার, যে আমরা যেটা ওর কাছ থেকে শুনবো, আমার কাছ থেকে, যে সত্যি সত্যি একজন যৌনকর্মী তার তো পরিতৃপ্তির যে খুব একটা জায়গা থাকে তা তো নয়। সে একেবারেই ধরুন অর্থের বিনিময়ে নিজেকে একজনকে মানে যৌন সুখ দিয়ে, যৌনভাবে তৃপ্তি দিয়ে সে একটা তার বিনিময়ে কিছু অর্থ পাচ্ছে এবং সেটাকে সে একটা পেশা হিসেবে নিয়েছে এবং এটাকে আদিমতম পেশা বলা হচ্ছে। এখন সেই পেশার জায়গাটা থেকে সে যখন বারণ করে এবং সেটা যখন সেই কাস্টমার বা তার ক্লায়েন্ট শোনে না, তখন তার খুব একটা কিছু করার থাকে না। মানে সেক্ষেত্রে আমাদের এখানে সেটা হচ্ছে, আজকে আমরা এইডস নিয়ে সচেতন হয়েছি এবং আপনি জানেন সারা পৃথিবীতে এইডস এর সবচেয়ে বড় শিকার হচ্ছে যৌনকর্মীরা। কেমন? কারণ আপনার তো সেখানে বাধা, আপনি তো আপনার যে কাস্টমার তাকে আপনি চেনেন না, কেমন? এবং সে তো 5 জনের সঙ্গে তার যৌন সম্পর্ক হচ্ছে, আপনার কাছে এলো এবং আপনি যখন তাকে, এখন সেখানে আপনাদের অভিজ্ঞতাটা কি, আপনারা এখন কি করেন? না, এখন যেটা আমরা বলি, এটা তো এইডস নিয়ে আগে মানুষের ধারণাটা ঠিক ছিল না। সত্যি কথাই সবাই জেনেছে এটা রোগ, তার মধ্যে যে কি ভেদাভেদ ছিল, কি বা কি ব্যবহার ছিল, সেই জিনিসগুলো ছিল না। তা সেখান থেকে আমরা দুর্বার মনে করছি যে আজকে এর যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তার পদ্ধতিগুলোকে ব্যবহার করতে হবে, সচেতনমূলক কাজগুলো। এবং যৌনকর্মীদের মধ্যে মানুষের ধারণা যৌনকর্মীদের মধ্যেই ছিল, যে যৌনকর্মীরা এখন যেহেতু কন্ডোমটা ব্যবহার করতে বলছে, কন্ডোম ব্যবহার করলে দেখা যাচ্ছে এস রোগটা সত্যি যৌন 4টে মাধ্যমে ছড়ায়, সেখান থেকে যৌন মিলনটাও আছে। তার সাথে সাথে যৌন মিলনের সঙ্গে সময় যদি কন্ডোমটা ব্যবহার করা হয়, তাহলে এটা অনেক সম্ভাবনা কম থাকে, অনেক থাকে, মানে কারোর রোগটাই কারোর মধ্যে যেতে পারে না। এটা একটা বাধা হয়ে দাঁড়ায় কন্ডোমটা, সেই জায়গা থেকে কন্ডোমটা। হ্যাঁ, একটা কথা, এই যে কন্ডোম ব্যবহার করা, আপনারা কাস্টমারদের রাজি করাতে পারেন সব সময়? হ্যাঁ, এটা আগে খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন বাধ্যতামূলক করতে পেরেছি। কিন্তু এমন কথা রমা, একটি মেয়ে সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছে, একজনও কাস্টমার পায়নি, আর কাস্টমারদের তো আপনারা প্রথমেই জিজ্ঞাসা করেন যে আমি কন্ডোম ব্যবহার করতে হবে, সেটা বলে দেন তো? আজকাল বলা হয়। আমাদের এখানে ইনসিডেন্টালি অনেক সংগঠিত বলে ব্যাপারটা অনেক সচেতনতা বেড়েছে। এখন ধরুন সেই মেয়েটি, সে জানে তার রাত্রিরে একটাও রোজগার হয়নি, একটাও কাস্টমার আসেনি, এবং সে যদি তখন ওই কন্ডোমটা ইনসিস্ট করে রাত্রিবেলা সে আরেকজন কাস্টমার পাবে না, তার খাওয়া জুটবে না, তখন তারা রাজি হয়ে যায়। তারা তো কন্ডোম ছাড়াই করতে হয় তাদের। সেটা একটা স্বাভাবিক। এটা অর্থনৈতিক অবস্থা এমনই খারাপ, একটা মানুষ যদি সারাদিন বসে থাকে, কোনো কাজ না হয় তার, কিন্তু তার সকাল হলেই কিন্তু তার পেট চালাতে হবে এবং ঘর ভাড়া দিতে হবে এবং মালকিনকেও পয়সা দিতে হবে, মালকিনকেও দিতে হবে। সেই জায়গা থেকে মানে সে খুবই চেষ্টা করে যানজীবন দিয়ে যে কন্ডোমটা নিয়ে তার সঙ্গে বসবে, যদি না পারে তাহলে কন্ডোম ছাড়াই। বাধ্যতামূলক হলে দুটো একটা ইনকেস হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে তো সংক্রমণের সম্ভাবনা সাংঘাতিক। হ্যাঁ, সেটা কারণ যে মানুষটাকে চেনেন না, জানেন না। আমি একটা কথা বলি, এটা আমি একজন যেহেতু মনস্তত্ত্ববিদ, আমি সেই হিসাবে বলতে পারি, দুটো মানসিকতাও কিন্তু কাজ করতে পারে। ধরুন একটি পুরুষ, সে কোনো যৌনকর্মীর কাছ থেকেই এই রোগ
পেয়েছে, সে যখন জানলো যে তার মধ্যে, এটা কিন্তু বিশেষ করে আমরা দেখেছি এসটিডির ক্ষেত্রে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ক্ষেত্রে হচ্ছে, তখন এক ধরনের আক্রোশও কাজ করে আবার কি তাদের যে আবার সে অন্যদের মধ্যে ট্রান্সমিট করব, মানে আমি আরো অনেককে নষ্ট করব। যৌনকর্মীদের মধ্যে এরকম একটা মানসিকতা আছে যে আমি 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 যখন আমি রোগটা পেয়েছি তখন আমি এদেরই বা ছাড়ি কেন, তারা কন্ডম নিয়ে ইনসিস্টই করলো না যাতে এটা আরো ছড়িয়ে যায়। না, যৌনকর্মীদের মধ্যে এরকম কোনো ধ্যান ধারণা কারণ নেই, কারণ যদিও কেউ জেনে থাকে, আর এই ব্যাপারটা মানে যে যার আমি বলছি যে যৌনকর্মী অলরেডি যিনি এইচআইভি পজিটিভ, তিনি কি এইটা মাথায় রাখেন যে আমি যেন কাউকে না দিই? হ্যাঁ, এইটা মাথায় রাখে, এইটা মাথায় রাখে। কেন ওর থেকে ওর যদি হয়ে যায় তাহলে তার কাছে সেই কাস্টমার যদি এসে তার হয়ে যায়, সেই কাস্টমার তো আরেকজনের কাছে যাবে, সেটা ব্যাপারে সচেতনতা আছে, সেই ব্যাপারটা সচেতন কেন? তখন এটা তো মনে হতে পারে যে আমি তো গেছি, আমার তো ভবিষ্যৎ নেই, অন্যদের কথা আমার ভেবে লাভ কি আছে? না না, যৌনকর্মীরা এটা কখনোই ভাবে না। যৌনকর্মী ভাবে যে আমি যদিও হয়ে যাই কিন্তু আমি চেষ্টা করব আরো 5টা মানুষ যাতে বাঁচে। এক মিনিট, আমাদের মধ্যে আবার একটা টেলিফোন আছে, একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিড়া থেকে মুন্না সেন বলছি। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যৌনকর্মীরা যে উনি যে সব কথাবার্তা বলছেন তা শুনে ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওদের যদি পাশাপাশি কোনো সম্মানজনক পেশাতে দেওয়া যায়, উনি এখান থেকে করছেন, তাহলে উনি কি সেই পুনর্বাসনের ব্যাপারে আগ্রহী? আমি সেই ব্যাপারটা তোকে বলবো, তার আগে আপনি আমাকে বলুন, উনি যদি আগ্রহী থাকেন আপনি কি পেশার ব্যবস্থা করে দেবেন? না, তাহলে এই যে দুর্বার সমিতি যেটা না না, আমি বলছি হাজার হাজার লক্ষ লক্ষ, ভাই আমি একটা কথা বলি, সারা পৃথিবী জুড়ে লক্ষ কোটি মেয়েদের এই পেশায় আসতে হয়েছে, তাদের সবার কি ব্যবস্থা করা যাবে অল্টারনেট প্রফেশনে? আন্দোলন তো শুরু করা যেতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা বলিস না, একটা অন্য জিনিস, আমরা যে সমাজে বাস করছি না, এখন এটাকে বলা হয় কনজিউমার সোসাইটি। আচ্ছা, পণ্য মানে আমরা পণ্য, ভোগ্য পণ্য বাদের জায়গাটাতে রয়েছি। তো যে জিনিসের ডিমান্ড রয়েছে সেই জিনিসের তো যা চাহিদা রয়েছে তার যোগান আপনি আটকাবেন কি করে? এটা কি আপনি ভাবছেন একবারও যে আজকে আপনার যদি দরকার হয় আপনি বিলেত আমেরিকার সমস্ত জিনিসগুলো পান, আমরা ভোগ্য পণ্যবাদের মধ্যে রয়েছি বলেই, তো সেখানে আমাদের পুরুষদের, আমরা সেই জায়গাটা আসবো, কোন পুরুষরা কেন যান যৌনকর্মীদের কাছে, কি মানসিকতার জায়গা থেকে, তো তাদের কাছে তো ডিমান্ড যদি থেকেই যায় তাহলে আপনি কি বন্ধ করতে পারবেন? আমি রমা কি বলেন একটু। আচ্ছা, আমরা একটু রমার কথাটা শুনি, আপনি শুনুন একটু, আপনি শুনুন রমা এর কি উত্তর দেন একটু দেখে। এই যে ভদ্রলোক যেটা বললেন, হ্যাঁ, এটা যেটা হচ্ছে সত্যি কথা, পৃথিবীতে অনেক কাজ আছে কিন্তু তাদেরকে তো এই কথাটা ভাবা হয় না, তাদের জন্য যেই কাজটার জন্য পুনর্বাসন দিয়ে দেব তারা নিয়ে নেবে। দেশ জুড়ে অনেক রিক্সা শ্রমিক আছে, রিক্সা চালায়, তারা তো গরিব, তাদের জন্য তো পুনর্বাসনের কথা ভাবতে পারে না, তাদের জন্য একটা কারখানা খুলে দিই কিংবা একটা চাকরি জোগাড় করে দিই, এটা তো কেউ ভাবে না। আচ্ছা, যৌনকর্মীরা নিজের গতর খাটিয়ে খাচ্ছে, সেই জায়গাতে কেন পুনর্বাসনের কথা ভাবনা চিন্তা হচ্ছে? এইটা আমার মনে করেন পুনর্বাসন এই কনসেপ্টটাও ভুল, একদম ভুল। সে তো একটা কাজ করে খাচ্ছে, নিজের গতর খাটিয়ে সে ইনকাম করে খাচ্ছে, তাকে পুনর্বাসনের কথা কেন ভাবছেন? তাহলে এক্ষেত্রে আমি বলি একটা কথা, যে ধরুন একজন যে মানে উনি নিজেকে একজন শ্রমিক বলেই মনে করছেন, তাই তো? একদম, এটা একটা 5টা শ্রমের মতোই। একদম। আচ্ছা, যদিও একটা কথা যেটা হয়তো উনি জানেন না, আমরা যারা বুদ্ধিজীবী এক ধরনের বেশাতি তো আমাদেরও করতে হয়, মানে আমি যদি প্রস্টিটিউশনটাকে খুব ব্রড সেন্সে দেখেন, আমরা আমাদের প্রতিদিন তো বিক্রি করি, মানে অন্য অনেক জায়গাতে। আচ্ছা, একটা কথা রমা, আমরা যে জায়গাটা আসবো এখন সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, কারা আসে যৌনকর্মীদের কাছে, কোন সব মানুষরা, মানে তাদের মানসিকতাটা জায়গাটা। আচ্ছা, সমাজের মোটামুটি সম্পূর্ণ সব মানুষই আসে, একমাত্র বাচ্চা বাদ দিয়ে 18 বছরের নিচে ছাড়া উপরে পর্যন্ত মোটামুটি আসে। এখন না, 18 বছরের কম যারা আসে তো বটেই, তাদেরকে আপনারা ফিরিয়ে দেন? খুব কম, মানে তারা হয়তো এখন 18 বছর যদি হয়ে যায় তাকে কিন্তু হয়তো চেহারা দেখে বোঝা যায় না তার 18 বছরে হয়নি, কিন্তু তারা আমাদের মতো মানুষের কাছে অন্তত যেতে পারবে না। আরো কম বয়সীদের কাছে, কম বয়সী যদি থাকে তাদের কাছে চেষ্টা করে, আর তারা বেশিরভাগ ড্যান্স যেগুলো আছে সেই সব প্রোগ্রামগুলোর মধ্যে বেশি ঢুকতে চেষ্টা করে। ড্যান্স মানে আমাদের মধ্যে তো অনেকে আবার ড্যান্স করাটা আছে, নাচ যেটা করে। নাচ মানে কি রকম সেটা আমি একটু জানতে চাই। ঘরের মধ্যে যেটা হিন্দি বইতে যেটা হয় দেখা যায়, না না, সেটা কি জামা কাপড়, মানে এটা কি মানে নগ্ন হয়ে? নগ্ন বলতে এমনি জাঙ্গিয়ার ব্রাটা থাকে, এবং সেটা মানে এটা তার মানে একটা ব্যাপার ভাবুন, এখানেও কিন্তু সেই ফ্যান্টাসির জায়গাটা, মানে ছবিতে যেটা দেখছি সিনেমায়, হিন্দি সিনেমায় দেখেছি এরকম একটা অদ্ভুত স্বল্প পোশাকে, সেটা আমি আমার ওইটুকু ক্ষমতা আমি গিয়ে একটা যৌনকর্মীকে সেটা করাতে পারি।
আমরা এই জায়গাটায় আসবো যে এই যে জিনিসটা আমার স্ত্রীকে দিয়ে করানো সম্ভব না, সেটা একটা যৌনকর্মীকে দিয়ে করানো যায়, এটা তো ঠিক তো? সেই মানসিকতা নিয়ে লোকেরা আসে। আচ্ছা, এটা ছাড়া আর কারা আসে? কোন বয়সের লোক ম্যাক্সিমাম আসে? মোটামুটি 35 থেকে 60-65। বেশি বয়সের লোকের, তার মানে খুব যুবক যৌবনে যারা আছে তাদের মধ্যে কম প্রবণতা, তাই তো? ফোনটা দেখে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, আমি একজন মানে 16 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার হাজবেন্ড সঙ্গে আমার 16 বছর বিয়ে হয়েছে, কিন্তু হাজবেন্ড আমাকে সব সময় মানে ভালোবাসতো কিনা আমি ঠিক সেটা বলতে পারবো না, কারণ সে আমাকে চাইতো যে সবার সামনে আমাকে ও প্লেস করতো, ঠিক আছে? কি করতো? মানে সবার সামনে নিয়ে যেত, মানে কোনো বিজনেস পারপাসে। হ্যাঁ, এবং শারীরিক সম্পর্ক করতে বলতো। হ্যাঁ, কিন্তু আমি রাজি হতাম না। এবার কিছু কিছু ক্ষেত্রে তখন আমার 16 বছর বয়স ছিল যখন আমার বিয়ে হয়। হ্যাঁ, এবং তখনই বলতো। এবার আমার সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল। এবার তাদের ফ্যামিলিটা খুব মানে উগ্র কালচারের ছিল। হ্যাঁ, কিন্তু আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমি সেখানে কিছুতেই ওর সাথে মানে যেতে চাইতাম না, তবু জোর করে আমাকে যেতে বলতো। এবার আমার বাড়িতে যে ফিরে আসবো বাপের বাড়িতে, সেই ক্ষমতা নেই আমার বাপের বাড়ি। হ্যাঁ, অটোমেটিকলি আমি ওখানেই থাকতাম। তখন দেখতে দেখতাম যে শ্বশুর, ভাসুর এবং যে জামাইবাবু তারাও আমার সঙ্গে রিলেশনে আসতো। আচ্ছা, তার মানে আপনাকে বাধ্য হয়ে বাইরের যেমন ওর মানে বিজনেসের ব্যাপারে অন্যদের পরিতৃপ্ত করতে হয়েছে, আপনার শ্বশুর, ভাসুর এবং জামাইবাবুরাও আপনার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। হ্যাঁ, এবং সেটা আপনার স্বামী তাকে জোর করে করিয়েছেন? স্বামী জোর করে না, স্বামীকে বলতাম, স্বামী ওটাকে পাত্তা দিত না, চলে যেত অফিসে। আপনি বাধা দিতে পারতেন না? পাত্তা দিত না আমাকে। আমি যখন বলতাম ওনাকে, উনি তখন আমাকে কোনো রকম উত্তর করতো না, চুপচাপ। আপনার শাশুড়ি নেই? ও বাড়িতে আপনি একমাত্র মেয়ে ছিলেন? না, আমার যা ছিল। যাকেও এটা সহ্য করতে হয়েছে? যাকে একবার বলেছি আমি এই ব্যাপারটা, যা দেখতাম চুপচাপ থাকতো। যাকেও হয়তো সহ্য করতে হতো, কিন্তু সেটা আমাকে প্রকাশ করতো না। না, কিন্তু আমি বলছি আপনার শ্বশুর কিংবা আপনার ভাসুর তারা জোর করে আপনাকে ভোগ করছে, আপনাকে যৌন সম্পর্ক করছে, আপনি বাধা দিতে পারতেন না? হ্যাঁ, বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে আমাকে মারধর করতো। এবং সেটা আপনার স্বামী জেনেও চুপ করে থাকতেন? হ্যাঁ, স্বামীর সামনে মারছে আমার ভাসুর, তাও সেটা দেখে আমি যখন প্রোটেস্ট করছি তখন আমাকে কিন্তু মারছে, দেখেও চুপ করে আছে। ইভেন কি আমাকে আমার ননদের বাড়িতে নিয়ে গিয়ে উল্টো পাল্টা কথা বলতে, খালি বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে ছেলের সঙ্গে অ্যাফেয়ার আছে, এই সমস্ত বলতো। তাও আমি বাপের বাড়িতে কিছু বলতাম না, বাড়িতে শ্বশুর বাড়িতে থাকতাম। এরকম করতে করতে আমার 2 মেয়ে হলো। হ্যাঁ, এবার 2 মেয়ে, আমার বড় মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে। না, কিন্তু 2 মেয়ে যে হলো, আমি একটু আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করছি, এই 2 মেয়েটি কি আপনার স্বামীর সন্তান না এরা অন্য কারোর সন্তান? এরা একজন তো স্বামীর, একজন অন্যের। অন্য মানে স্বামীর বন্ধুর না ভাসুর কিংবা অন্য কারোর? স্বামীর বন্ধুর। আচ্ছা, এবার স্বামী তারপরে কি হলো? তারপরে উনি তো তখন এরকম করতেই থাকতো। এবার এরপরে আমি যখন আস্তে আস্তে আমার ম্যাচুরিটি গ্রো করলো, তখন আমি চিন্তা করলাম এভাবে তো আমার মেয়েরা বড় হচ্ছে, এভাবে তো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমাকে এরপরে তখন শ্বশুর বাড়ির লোকেরা অফ হয়ে গিয়ে আমি এখানে ফ্ল্যাট নিয়ে চলে এলাম। কিন্তু আপনার চলতো কি করে? চলতো, আমার বর ভালো জায়গায় চাকরি করে। ও আচ্ছা, আপনার স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা, বেশ। তারপর স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেলাম। তখন আলাদা হওয়ার পরে তখন যে ছেলেটি স্বামীর বন্ধু, সেই ছেলেটি রেগুলার আসতো। আচ্ছা, বেশ। হ্যাঁ, তখন আমি আমার স্বামীকে বললাম, এই ছেলেটিকে তুমি যা হয়েছে, এই ছেলেটিকে তুমি আর আসতে দিও না। তখন আমার স্বামী বলছে, আমি বলতে পারবো না। হ্যাঁ, তখন আমি কি করব? ছেলেটিও মারধর করতো। আচ্ছা। হ্যাঁ, তখন আমি ছেলেটিকে অশান্তি করলাম, খুব ঝামেলা করলাম। ঝামেলা করার পরে তখন আমি আমার বাপের বাড়িতে বলতে বাধ্য হলাম। বাপের বাড়িতে বলার বাধ্য হওয়ার পর তখন আমার স্বামীকে জিজ্ঞেস করলো, সে সমস্ত অস্বীকার করলো। সে একদম এমন ভাবে থাকতো কিচ্ছু যাতে না বুঝতে পারে কেউ। হ্যাঁ, তখন সে বলছে না, আমি এরকম করি না, মিথ্যে কথা বলছে। তখন আমি বললাম যে বাপের বাড়ি থেকে সেরকম সাপোর্ট যখন পেলাম না, তখন আমাকে একটা ছেলে আমাকে বললো যে তুমি ওখান থেকে চলে এসো। কোন ছেলেটি বললো? ছেলেটির সঙ্গে ভয়ে যাইনি। ছেলেটিকে অন্য একজন ছেলে আপনাকে বেরিয়ে যেতে বললো? হ্যাঁ, ওখান থেকে চলে এসো, তুমি এইভাবে জীবন লাইফটা তোমার অলরেডি শেষ হয়ে যাবে, দুটো মেয়ের লাইফ শেষ হবে। আমি তো দরকার, তুমি চলে এসো, আমার বাড়ি থেকে আমার মা বাবা তোমাকে দেখে সম্বন্ধ, মানে তোমাকে নিয়ে আমার সাথে বিয়ে দেবে। কিন্তু আমি যাইনি ভয়ে। সেটির সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। তারপরে তখন ছেলেটি চলে গেল। তারপরে আবার যখন আমি আমার হাজবেন্ডকে বললাম, আমাকে যদি তুমি এরকম করো তাহলে আমি কোনো ছেলেকে বিয়ে করে চলে যাবো। তখন আমাকে বললো যে, তখন ওই খুব মারধর
মারধর করে একটা ভীষণ সিনকেট করে, আমি একটু ভীতু গোছের ছিলাম। হ্যাঁ, তখন আমাকে বাড়ির মধ্যে আটকে রাখতাম, বাড়ির মধ্যেই রেখে দিত, আমি থাকতাম 2 মেয়েকে নিয়ে। এবার থাকতে থাকতে আমাকে তারপরে আবার মানে আমাদের বিল্ডিং এ নানা রকম লোক আসতো, বলতো তাদের সাথে সাথে যাও। হ্যাঁ, তাদের সাথে বাড়িতে কথা বলতো, উনি বাড়িতে ঢুকিয়ে উনি বেরিয়ে যেতেন ঘর থেকে। তখন আমি তাও দেখছি যে আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব না। তখন একটি ছেলে আমাকে পছন্দ করলো, করার পরে সেই ছেলেটি আমাকে বিয়ের অফার দিল, এবং অফার দেওয়ার পর আমি তখন বললাম না, করবো না, সব ছেলেরাই এরকম। তার সত্ত্বেও ছেলেটি বলে না, আমি তোমাকে বিয়ে করবো। আজ 1 বছর হয়েছে আমার ছেলেটির বিয়ে হয়ে গেছে, এবং আমি খুব হ্যাপি। কিন্তু আপনার স্বামীকে কি আপনি আগের স্বামীকে কি ডিভোর্স করেছেন? হ্যাঁ, আগের স্বামীকে ডিভোর্স করেছি। আচ্ছা, আমি একটা কথা শুধু বলি ভাই, সেটা হচ্ছে যে আপনি যে জিনিসগুলো আপনার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, আমি আশা করব যেন কারোর জীবনে এরকম না হয়। সত্যি সত্যি আপনি যে পরিবারে গিয়ে পড়েছিলেন সম্বন্ধ বিয়ের, আমরা খুব বিরোধী, জানেন তো, সম্বন্ধ করে বিয়ে। যে আমরা দেখছি যে সমস্যাগুলো তৈরি হয়, সেটা মানে এই সমস্যাগুলো আসে মানে ঠিক মতো খবরাখবরগুলো না পেলে। তো আপনার দুর্ভাগ্য, আপনার এখন মনে হচ্ছে না ওনার কথা শুনে যে আপনার তুলনায় অন্তত একজন যৌনকর্মীর অনেক বেশি স্বাধীনতা আছে, তিনি অন্তত ভালো অবস্থায় রয়েছেন, এটা আপনার মনে হলো শুনে? তার অন্তত স্বাধীনতা আছে। আপনি শ্বশুর ভাসুরকে ঠেকাতে পারেননি, তারা কিন্তু অন্তত পারে সেটা। এটা বুঝতে পারছেন তো? আপনি ভালো আছেন জেনে ভালো, আপনি এখন ভালো আছেন, এতে আমরা খুশি। আমি এখন ভালো আছি, কিন্তু এটাকে আমি ঠিক করেছি কি? ঠিক করেছেন, অনেক আগে এটা আপনার করা উচিত ছিল। হ্যাঁ, এটা ঠিক করেছি। অবশ্যই ছেলেটি আমাকে একটা ইয়াং ছেলে বিয়ে করেছে, আমার কিন্তু ওর থেকে আমি ঠিক আছে, সেটা ছেড়ে দিন, ওগুলো ভাববেন না। আপনি এখন ভালো আছেন, আপনি এটা ঠিক করেছেন, আমি খুব ভালো আছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা ফোন আছে, আমি দেখতে দিন। হ্যাঁ, রমার সঙ্গে কথা বলতে চান বোধহয় যিনি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। আমি শিলিগুড়ি রথখোলা থেকে বাপি চক্রবর্তী বলছি। হ্যাঁ, বলুন। আমি রমা দেবীর সাথে একটু কথা বলতে। হ্যাঁ, বলুন, আপনি শুনছেন, বলুন। সেটা হলো যে এই অনেক দেখা যায়, আমরা পেপার খুললে দেখতে পারি বা শুনতে পারি, এটা যে অনেক মেয়েকে জোর করে যৌনকর্মী বানানো হয়। তো এক্ষেত্রে দুর্বার কমিটি কি করছেন? ঠিক আছে, উনি বলছেন, আপনি শুনুন। এখানে জোর করে যদি কাউকে আনা হয়, হ্যাঁ, সেটা বুঝি। জোর করে এটা আগে হয়েছিল, আজ 12 বছর আগে এটা হয়েছিল, কিন্তু এখন আর যেটা হচ্ছে, জোর করে যদি কেউ এনে থাকে, তার জন্য আমাদের যে স্বশাসিত বোর্ড আছে, আমরা প্রত্যেকটা এরিয়াতে স্বশাসিত বোর্ড করে রেখেছি, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু তাকে উদ্ধার করা হয়। যদি সে 18 বছরের নিচে হয়, নাবালিকা হয়, তাকে তার বাড়ির ঠিকানাপত্র সঠিকভাবে জেনে যদি সে বলতে পারে, তাকে তার বাড়িতে পৌঁছানো হয়। আর যদি তার বাড়ি ঘরে কোনো ঠিকানা না থাকে, না বলতে পারে, আর যদি সে বাড়িতে তার মেনে নেওয়ার মতন কিংবা তাকে রাখার মতন কেউ না থাকে, তাকে আমরা কন্যা হোমে দিই। এবার 18 বছরের ঊর্ধ্বে যদি কোনো মেয়ে ছেলেকে নিয়ে আসে, তাকে যদি জোর করে এই পেশাতে নামাতে চায়, সেখানে আমাদের বোর্ড কি করে, তাকে আগে জিজ্ঞাসা করে তার ইচ্ছা আছে কিনা। তার যদি ইচ্ছা না থাকে, সে কোনো মতে এই পেশাতে নামতে পারে না। আর যদি ইচ্ছা থাকে, বোর্ড তাকে জিজ্ঞাসা করে সবকিছু জানার পরে অনুমতি দিতে পারে। আচ্ছা, দুর্বারের কি এখন শুধু কলকাতা না, কলকাতার বাইরেও? কলকাতার বাইরে, এবং সব জায়গাতেই আপনারা চেষ্টা করছেন যৌনকর্মীদের সংঘবদ্ধ করার জন্য? একদম। আচ্ছা, আর আমার যেটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার একটাই বক্তব্য, আপনারা এটাকে পেশা হিসেবে দেখেছেন, আপনারা কারো করুণা চাইছেন না, এবং আমার এটা খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে রত্না, যে আমরা এর আগে এক বন্ধু আমাদের এসেছিলেন, তিনি বলেছিলেন মুখটা মোজাইক করে দিন, আমাদের একজন সমকামী বন্ধু। তো উনি একদম সামনে দাঁড়িয়ে সরাসরি বলছেন, এবং উনি কারোর করুণা চাইছেন, উনি মনে করছেন এটা একটা পেশা, আর 5টা পেশার মতো এটা একটা সম্মানীয় পেশা, এবং এটা প্রয়োজনও, হয়তো সমাজের ডিমান্ডটাও আছে। আমি শুধু এটাই অনুরোধ করব আপনাদের সকলকে, আমি আশা করব যে অন্তত নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন হবেন, এবং সেই জায়গাটায় কম্প্রোমাইজটা করবেন না। আমি এটুকু অন্তত বলতে পারি যে তাতে সত্যি সত্যি যৌন রোগ শুধু না, এইডস ঠেকানোর ব্যাপারে আপনারা সবথেকে বড় কার্যকরী ভূমিকাটা নিতে পারেন। রমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা বাংলার পক্ষ থেকে আমাদের এখানে আসার জন্য। নমস্কার।